আগুন বোমাবাজিতে আতঙ্ক, মোড়ে মোড়ে তল্লাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, নাশকতা রুখে দিতে দেশ জুড়ে বিক্ষোভ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনের বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির অভিযোগ। জুলাই শরৎ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। নোট অফ ডিসেন্টে রাজনৈতিক সংকট, দলগুলোকে আস্থায় নিয়ে চূড়ান্ত পরিণতি চায় সরকার। খসড়া দেখেই সই করবে সিদ্ধান্ত এনসিপির। এবং বেশি দামে মার্কিন তুলা এনে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা তৈরির আগেই পাশে চান সরকারকে, বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই নাশকতা চালানো হয় দেশ জুড়ে। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোকাবেলায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন কাউকে পেলেই চলছে জিজ্ঞাসাবাদ। বুধবার সন্ধ্যা থেকে নাশকতা চলে বিভিন্ন জায়গায়। রাজধানীর ধোলাইপাড় ও মিরপুরে বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোচে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটানো হয় মিরপুর, শান্তিনগর, মৌচাক, কারওয়ান বাজার, টিএসসি সহ বেশ কিছু এলাকায়। ছাত্র জনতা তাদের এই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকছি, সজাগ আছি, সজাগ থাকবো ইনশাল্লাহ। টিএসসির মতো জায়গায় এই যে এটা আসলে খুবই নিন্দনীয় এবং এটা একটা সুস্থ তদন্ত দরকার। প্লিজ ছাত্রলীগ আওয়ামী লীগের যেই আছেন প্লিজ একটু আসেন ঢাবিতে, দেখে যান। আপনাদের জন্য আমরা অনেক কিছু নিয়ে অপেক্ষা করতেছি। এদিকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6টি পেট্রোল বোমা ও 4টি ককটেল। তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় আটক করা হয় 2 জনকে। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎপর ছিল ডাকসু নেতারা। 5 থেকে 8 আগস্ট ইনসাফের কথা চিন্তা কইরা আমরা একটা ফুলের টোকাও কাউরে দেই নাই। যেহেতু দিল্লিতে বসে এখন কুকপাক শুরু হয়েছে বিচারের আগে, সুতরাং আমরা কাজা কাফারা সহ এবার আদায় করতে চাই। লীগের যে হুমবিতম্বি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফাঁকা আওয়াজ মাত্র, এর বাইরে আর কিছুই না। অনলাইনে বট পেজ এর মাধ্যমে একটা আতঙ্ক তৈরির সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেশের জনগণ মোটেও বিচলিত নয়। জুলাই বিপ্লবের পরে এই খুনি হাসিনা এবং তার দোষরদেরকে যারা গুপ্ত অবস্থায় আছে এগুলোকে যদি নির্মূল করা হইতো, তাদেরকে যদি বিচার আওতায় নিয়ে আসা যাইতো, তাহলে আজকে কিন্তু এই ফেসিস্টরা তারা এই দুঃসাহস দেখাতে পারতো না। এদিকে ফেনী ও টাঙ্গাইলে 2টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সারা দেশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ও গণহত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, জুলাই ঐক্য ও বিএনপি। লকডাউন কর্মসূচির নামে কোনো নাশকতার চেষ্টা হলে দেয়া হয় শক্ত হাতে দমনের হুঁশিয়ারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে মিছিল বের করে ছাত্র শিবির। এই সময় পতিত আওয়ামী লীগ দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করা হয়। দাবি জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ারও। নগরীর বদ্দারহাট থেকে লাঠি মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। স্লোগানে দাবি ওঠে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের। রাজশাহীতেও ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার প্রত্যয় জানান বক্তারা। আওয়ামী লীগের আগে বিচার হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। আওয়ামী লীগ যেই ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে, তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। পরে টাউন হলে সংক্ষিপ্ত সমাবেশে নাশকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা। নাশকতা প্রতিবাদে রংপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্র শিবির। একই দাবিতে গাজীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচির নামে নাশকতা হলে শক্ত হাতে তার দমন করার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশ বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করে প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায়। বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তারা। অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। এদিন শাপলা চত্বর হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার এই দুই মামলায় হাজির করা হয় 9 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরি করা হয়েছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সত্যিকার সংস্কারের জন্য যে নির্বাচন দরকার তা বাধাগ্রস্ত করতে দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে। সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাজপথে আন্দোলনের সঙ্গী কিছু দল নানা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করছে। পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে।
সরকারের দুর্বলতার সুযোগে ইচ্ছেমতো দাবি আদায় করে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টাকারীরা নিজেদের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনছে বলেও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। এ সময় তারেক রহমান জানান, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নাশকতা ও সন্ত্রাস করে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ 8 দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা তাদের। আমরা সরকারকে দেশের পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল। বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে 8 দল। সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত আসতে পারে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতির দিকে যেতে চায় সরকার। এদিকে আদেশের খসড়া দেখে সই করার সিদ্ধান্ত এনসিপির। মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সই না করার সিদ্ধান্তে অনড় বামজোট। হাসান আলীর প্রতিবেদন।
দীর্ঘ আলোচনাতেও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মেলেনি সমাধান। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া সহ বিভিন্ন সুপারিশ নিয়ে প্রতারণার অভিযোগ বিএনপির। এদিকে আগে গণভোট ও পেয়ারের সুরাহা না পেয়ে রাজপথে জামায়াত সহ সমমনারা, এমনকি ভিন্ন কারণে সনদে সই করেনি এনসিপি ও বাম জোট। সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার সইয়ের নিশ্চয়তা ছাড়া সনদে সই করতে নারাজ এনসিপি। এদিকে মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সই করেনি বাম জোট। মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিক ইতিহাস তুলে ধরেনি পটভূমির মধ্যে। সেখানে অঙ্গীকারনামার মধ্যে রাষ্ট্রীয় 4 মূলনীতি, যেটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সেখানে 72-এর সংবিধানে সন্নিবেশিত হলো, সেটা বাদ দিতে চাইল। এগুলোর মধ্যে মুক্তিযুদ্ধকে বাদ দিতে চায়। অবশ্যম্ভাবীভাবেই এই জিনিসটা মানুষের কাছে প্রতীয়মান হয়। প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে। চুপ্পুর এটা জারি করার কোনো রাজনৈতিক, আইনি কিংবা নৈতিক কোনো ভিত্তি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে গণভোটকে বাধ্যতামূলক করতে হবে, মানে গণভোটের উপর পরের পার্লামেন্ট আর ছড়ি ঘোরাতে পারবে না। এই দুটো জিনিস যদি নিশ্চয়তা থাকে বা সরকার যদি দুটো ব্যাপারে ফার্ম সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা স্বাক্ষর করব। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, মৌলিক বিষয়ে দলগুলো নোট অফ ডিসেন্ট রাজনৈতিক সংকট তৈরি করছে। সব দলকে আস্থায় রেখে সনদ বাস্তবায়নের আশায় অন্তর্বর্তী সরকার। 48টা পয়েন্টের মধ্যেও 15টা ইস্যুতে, সেগুলি মৌলিক বেশ কিছু আছে, সেগুলিতে নোট অফ ডিসেন্ট রয়েছে। সুতরাং এই জায়গাটা একটা রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। এই বিষয়গুলি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে, সেখান থেকে কোনো সিদ্ধান্তেও আসতে পারে। সরকার কনফিডেন্ট যে আমরা পলিটিক্যাল পার্টিগুলিকে আস্থায় রেখেই একটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছাতে পারব। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দ্রুত জুলাই সনদ নিয়ে দলগুলো সমঝোতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ভয়াবহ ঝুঁকিতে খুলনার অন্তত 23টি মার্কেট। প্রশস্ত পথের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গলটির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গলটির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। ডাকাতেরা যাওয়ার জন্য করছে কি, ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয়, আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। যশোরের বেনাপোলে সীমান্তের বাঁশবাগান থেকে এক নবজাতককে উদ্ধার করল গ্রামবাসী। পাশেই পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন মা। ফুটফুটে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে চিকিৎসক। মানসিক ভারসাম্যহীন মায়ের কোল জুড়ে আসে ফুটফুটে নবজাতক। বাচ্চা প্রসবের পর বাঁশবাগানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। গ্রামবাসী টের পেয়ে উদ্ধার করে শিশুটিকে।
ঘটনাটি যশোরের বেনাপোল সীমান্তের বড় আছড়া গ্রামের। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে বাঁশবাগানে বিড়ালের বাচ্চার ডাকের মতো শব্দ শুনতে পান ওই গ্রামের নূরজাহান বেগম। কাছে গিয়ে দেখেন মাটিতে সদ্য ভূমিষ্ঠ শিশুটি পড়ে আছে। নূরজাহান বেগমকে দেখে পালিয়ে যান মানসিক ভারসাম্যহীন মা। পরে নবজাতককে উদ্ধার করে হেফাজতে রাখেন নূরজাহান বেগম। বাচ্চা আমরাই মানুষ করব, যদি আল্লাহ যদি ওর হায়াত দেয়, যদি বেঁচে থাকে তো আমাদের কাছেই থাকবে। বাসতলায় পাইছি, বাচ্চাটারে আমরা ডাক্তার দেখাচ্ছি, সুস্থ করতেছি। নবজাতক উদ্ধারের খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমান নূরজাহানের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার। জানান, নবজাতক সুস্থ আছে। শিশু কল্যাণ কমিটি একটা আছে উপজেলাতে, সেই কমিটি আমরা দায়িত্ব নিয়ে আমরা কি পরবর্তী আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিব। সন্তানটিকে লালন পালন করার আগ্রহ প্রকাশ করেছেন উদ্ধারকারী নূরজাহান বেগম। শিশুটির নাম রাখা হয়েছে বিল্লাল হোসেন। সময় সংবাদ, বেনাপোল। ভোরের সময় আরও থাকছে। সুন্দরবনের দুবলার চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযোগ্য। অবস্থান নিয়েছেন হাজারো জেলে। প্রাকৃতিক দুর্যোগ আর দস্যু আতঙ্কের মধ্যেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে, অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি ভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দুর সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পদ্মায় আধিপত্য বিস্তার নিয়ে গত 3 মাসে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কায়া ইউনিয়নের 3টি গ্রামে দুপক্ষে অন্তত 12টি হামলা হয়েছে। দুপক্ষের দ্বন্দ্বে হামলা হচ্ছে নিরীহ গ্রামবাসীর উপরে। এসব ঘটনায় পাল্টাপাল্টি 5টি মামলা হয়েছে। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের গতানুগতিক আশ্বাস। বাবুল হোসেনের ছবিতে এসএম রাশেদের রিপোর্ট। চলতি বছরের 12 সেপ্টেম্বর কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়েক ইউনিয়নের বেড়কালোয়া গ্রামে হামলা করে দুর্বৃত্তরা। এই সময় গ্রামটির বিভিন্ন বাড়িতে হামলা করে লুট করা হয় স্বর্ণালংকার, নগদ অর্থ ও গবাদি পশু। পদ্মা নদী ও তীর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েক ইউনিয়নের স্থানীয় বকুল মেম্বার গ্রুপ ও হাজী জাহাঙ্গীর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত 3 মাসে অন্তত 12টি পাল্টাপাল্টি হামলা হয়েছে ইউনিয়নের রাধা, কালোয়া ও বেড়কালোয়া গ্রামে। এলাকাবাসী বলছেন, দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হলেও হামলা হচ্ছে নিরীহ গ্রামবাসীর উপর। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বাসিন্দাদের সম্পদ লুট করা হচ্ছে। এতে আতঙ্কিত স্থানীয়রা। শীঘ্রই হামলা বন্ধের পাশাপাশি বিচারের দাবি তাদের। আতঙ্কের মধ্যে আছে, তারা কখন যেন আমাদের উপরে আবার আক্রমণ করে। এরা এমনই একজন সন্ত্রাসী, এরা কিছু মানে না, এরা যেমন তাই করে। সব ভাঙচুর করেছে, সোনা দানা যা টাকা পয়সা সব নিয়েছে। আমি তো কিছু সরাতেও পারি না, আমি রুগী মানুষ। কালোয়ার সোহেল আর বেলকারোয়ার ইয়ারুল, এই সুলতানপুরের মধ্যে মানে মাসুম আছে, ফিরোজ আছে, নাজমুল আছে। এরা সবাই মানে লোকজন নিয়ে এসে বাড়ি ভাঙচুর করছে। থানাতে মামলা করেছি এবং পুলিশ আসার পরেও পুলিশ কোনো জোর কোনো ভূমিকা নেয়নি।
এদিকে হামলার ঘটনায় কমলাকলি থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি 5টি মামলা করেছে। এতে আসামি করা হয়েছে প্রায় 200 গ্রামবাসীকে। এই কারণে প্রায় পুরুষশূন্য 3টি গ্রাম। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের গতানুগতিক আশ্বাস। স্পিডবোটে করে যেসব অপরাধী চক্র কথা শোনা যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি এবং আমার ধারণা যে অতি সত্বর একটা ভালো আমরা রেজাল্ট দিতে পারব। পুলিশের তথ্য মতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মার্কিন কাঁচামালে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে শুল্ক সুবিধা দেওয়ার আশ্বাসে ফাঁসছেন ব্যবসায়ীরা। গেল কয়েক মাস ধরে তুলনামূলক বেশি দামে মার্কিন তুলা এনে বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন তারা। এ অবস্থায় ব্যবসা বাণিজ্য অচল অবস্থা তৈরির আগেই সরকারকে পাশে চান উদ্যোক্তা রপ্তানিকারকরা। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের চাপে না ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। 12 থেকে 13 সেন্ট পার কেজিতে কস্টিং বাড়ছে, এটা আসলে কে বিয়ার করছে? সবাই বসে আছে এখন, বা কে কার দায়িত্ব দিবে? বস্ত্র ও পোশাক শিল্প উদ্যোক্তাদের এমন আক্ষেপের কারণ গেল 2 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক বাড়ানোর 3 মাস পার হলেও দেশটির সঙ্গে বাণিজ্য সহায়ক কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ। এমনকি মার্কিন কাঁচামালে তৈরি পণ্য দেশটির বাজারে রপ্তানি করলে আনুপাতিক হারে যে শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন, তারও কোনো বাস্তবায়ন দেখছেন না ব্যবসায়ীরা। যারা আমাদের কাছ থেকে পণ্য আমদানি করে ইউএসএ মার্কেটের জন্য, তারা আমাদেরকে এখনো কোনো ক্লিয়ার ডিসিশন দিচ্ছে না। চুক্তি অনুযায়ী ঠিক আছে 20% আমি আরও কমাই ফেলি, তো আমি কমাচ্ছি তুমি কমাই, বার্গেনিং অব্যাহত রাখতে হবে এবং সেটা ত্বরান্বিত করতে হবে। স্বাভাবিকভাবে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে তুলনামূলকভাবে বেশি দামে তুলা কিনতে বাধ্য হচ্ছেন বস্ত্র ও পোশাক শিল্পের উদ্যোক্তারা। তাদের দাবি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যখন 78 থেকে 83 সেন্টে 1 পাউন্ড তুলা কিনতে পারছেন, তখন ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে 87 থেকে 88 সেন্টে মার্কিন তুলা কিনতে বাধ্য হচ্ছেন তারা। ইনপুটটা যেরকম আশা করেছিলাম সেই হারে বাড়তেছে না, কারণ আমার ক্রেতা রেডি নাই। তারা চাচ্ছে সেম প্রাইসে বেশি দামে তুলা যাতে আমরা ইনপুট করে তাদের কাছে সাপ্লাই দিই। শুধু তাই নয়, ফাস্ট ফ্যাশনের যুগে লিড টাইমও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কাঁচামাল, কারণ দেশটি থেকে তুলা আনতে সময় লাগে 3 থেকে 4 মাস, অথচ আফ্রিকা থেকে আসে 60 দিনে। ইউএস থেকে অনকলে মিনিমাম 3 থেকে 4 মাস আগে আমাকে তুলা ক্রয় করতে হয়, যেটা অন্য দেশে প্রয়োজন পড়ে না। এই অবস্থায় নীতি সহায়তা ছাড়া মার্কিন তুলা আমদানিতে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। আমেরিকান কটন ইউজ করলে যদি আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কাজে লাগাইতে পারবো। রোল অফ অরিজিন যদি পাস হয়ে যায়, তখন তারা ইম্পোর্ট পর যেটা ট্যাক্স বেনিফিট পাবে, ওই বেনিফিটটা যদি আমাদের সাথে শেয়ার করে, আমরা হয়তো বা বেশি দাম দিয়ে তুলা আমদানি করেও বেশি দামে তাদের কাছে সুতাটা বিক্রি করতে পারবো। রপ্তানি আয় বাড়াতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সহায়ক চুক্তি করার পরামর্শ তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কিছুটা চাপিয়ে দেওয়া শুল্ক কাঠামো, এটাতে হয়তো কিছুটা রপ্তানি বাজারে সুবিধার আশা করেছিলাম, যদিও সেটি এখনো দেখা যাচ্ছে না, কিন্তু অবধারিতভাবে আমদানির ব্যয় বেড়ে গেলে আমাদের ভোক্তার উপরে এর একটা বাড়তি চাপ পড়বে। রপ্তানিতে তেমন কোনো সুবিধা না পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে $600 কোটি বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে $200 কোটি মার্কিন তুলা, সয়াবিন, ভুট্টা ও গম জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যৌক্তিক শুল্কায়ন, কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে। FBCCI-এ আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এদিকে রোজার আগেই সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। তবে আসছে রমজানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত এক সভায় এমন প্রত্যাশার কথা জানান তারা। আন্তর্জাতিক বাজার বাড়ে, আমাদের যে দেশের যে মিলগুলো আছে তারা ডেলিভারি সাপ্লাই চেইনগুলো ডিস্টার্ব করে দেয়। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়। 2 টাকা যদি আপনার চিনিতে বেড়ে যায়, তাহলে দেখা যায় কারণ বাজারকে আপনারা 2 লাখ টাকা জরিমানা করে দিলেন। এ সময় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। ভোজ্য তেল এবং চিনি
মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না। 2 বছর যাবৎ 1 কন্টেনার খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এ সময় এফবিসিসিআই প্রশাসক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। আমরাও মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয়ই আমাদের এই আপনার যে কনসার্ন, এটা এখানকার সবারই কনসার্ন, এটা আমরা কনভে করব। এদিকে দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে রোজার আগে পর্যাপ্ত ভোজ্য তেল, চিনি আমদানি করা হবে। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আমদানিতে যেন এলসি জটিলতা তৈরি না হয় সেদিকে ব্যাংকগুলোকে বিশেষ নজর দেওয়ার তাগিদ বাজার সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লালদিয়ায় ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে কন্টেইনার টার্মিনাল। পুরো খরচ দেবে ডেনমার্কের কোম্পানি, তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের। 1 সপ্তাহের মধ্যেই হবে চুক্তি। জানুয়ারিতে কাজ শুরুর আশা করা হচ্ছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমি এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পতেঙ্গা এলাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি নির্মাণের জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে চুক্তি। এই টার্মিনালটি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এপিএম টার্মিনাল, তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আশিক চৌধুরী। বলেন, এরই মধ্যে চুক্তির খসড়া মন্ত্রিপরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে। ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। ৬,৭০০ কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন। বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান। 2029 থেকে 30 সালের মধ্যে এটি চালু হবে। এতে বছরে প্রায় 7 থেকে 10 লাখ টিইইউ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা বাড়বে, যা বর্তমানের তুলনায় প্রায় 14% বেশি। আমাদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না। এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, লালদিয়া টার্মিনাল হবে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব গ্রিন পোর্ট। আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে আমাদের হাই এন্ড প্রোডাক্ট আমাদের এখানে আসতে হবে, ম্যানুফ্যাকচারিং হাব এখানে তৈরি করতে হবে, এবং আরেকটা হলো ইম্পর্টেন্ট যে রিজিওনাল পোর্ট হিসাবে আমাদের এখানে যে ইমার্জ করার একটা সুযোগ এই ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে হবে। চীন, জাপান থেকেও আগামীতে বিনিয়োগ বাড়ার আশা প্রকাশ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চরম নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। নোঙর করা জাহাজে রাতের আধারে বাড়ে মাদক সেবী ও সন্ত্রাসীদের আনাগোনা। প্রায়ই ঘটে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের নাওয়াপাড়া নৌবন্দরে বছরে 5,000-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকা জুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে, গত 1 বছর ধরে সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করে আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদক সেবীরা। বিভিন্ন সময়ে ঘটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। বহিরাগত লোক এই জাহাজে আসে একজন নিয়ে চলে যায়। অনেক বহিরাগত লোকগুলো আসে যারা আসলে যাদের কোনো প্রয়োজনই নেই, এরা মাদক সেবন করে এসে তারপরে ছিনতাই করে, জোর করে কার্গোর উপরে উঠে তাদেরকে মাস্টার শুকানিদেরকে জিম্মি করে সেখানে তারা গাঁজা খায়, ফেন্সিডিল খায় এবং অনেক সময় তাদের মোবাইল ছিনতাই, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি
এবং নৌপুলিশ যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি এটা তাদেরকে দেখার জন্য এবং এর সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্য সমস্যা সমাধানে নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিআরডব্লিউটি এর পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা কথা বলব। 1990 সালে যাত্রা শুরু হওয়া এই বন্দরের দৈর্ঘ্য 12 কিলোমিটার। 3 যুগ পার হলেও এ বন্দরের অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। সময় সংবাদ, যশোর। বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত নিরাপদ রাখতে সতর্কতা বাড়িয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। চিকিৎসা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণের প্রতিদিন বন্দরটিতে ব্যবহার করেন 3000 থেকে 4000 পাসপোর্টধারী। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সতর্ক রয়েছে বন্দর কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা ও আর্ম ব্যাটালিয়ন পুলিশ সদস্য। এছাড়া কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ 375টি সিসি ক্যামেরায় চলছে নজরদারি। বৈধভাবে ফোন আমদানির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। তামাকুমন্ডি এলাকায় এক মানববন্ধনে করে নগরীর মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, আমদানিতে 75% কর মানা অসম্ভব। যৌক্তিক পরিমাণ কর দিয়ে বৈধভাবে ব্যবসা করতে চান তারা। এ সময় বিটিআরসির সিন্ডিকেট আমদানি নীতি মেনে না নেয়ায় হুঁশিয়ারি দেন মোবাইল ব্যবসায়ীরা। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে ব্যবসায়ী ঐক্য ফোরামের আয়োজনে হাসান আহমেদ জাভেদ প্যানেলের প্রার্থীর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্যানেলের অ্যাসোসিয়েট ও অর্ডিনারি পদের 18 প্রার্থীকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলায় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীকে নেতারা উপস্থিত ছিলেন। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সরু পথে গাদাগাদি দোকান আর অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, সব মিলিয়ে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনায় অন্তত 23টি মার্কেট। যে কোনো মুহূর্তে ছোট বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে ভয়াবহ বিপর্যয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের প্রশিক্ষিত করা ও সরু গলিপথ প্রশস্ত করার বিকল্প নেই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে প্রতিবেদন করেছেন আব্দুল আল মামুন রুবেল। 4-5 ফুট প্রশস্ত সরু গলিপথের দুই পাশে সারি সারি দোকান, কোথাও আবার সেই পথও দখল হয়ে গেছে পণ্যের স্তূপে। এ চিত্র খুলনার বড়বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেটের। শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান, হেরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ড রোডের বাজার সহ অধিকাংশ বাণিজ্যিক কেন্দ্রেই একই চিত্র। সরু সড়ক আর অলিগলির মধ্যেই হাজারো কোটি টাকার ব্যবসা। এমন সরু পথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হওয়ার পথ, এমনকি নেই অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থাও। মার্কেটগুলোর দেয়ালে ঝুলন্ত বৈদ্যুতিক তারের জটলা যেন দুর্ঘটনার অন্যতম উপকরণ। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটে ব্যবসায়ীদের। আগুন ধরলেও কোনো কিছু করার নেই, অর্ধেক দোকান পুড়ে যাবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে থাকি, যেহেতু সারা বাংলাদেশের যে অবস্থা, কোন সময় কি হয়ে যায়, জায়গায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা। ফুটপাত আগে ছিল না, এখন ওদিকেও ফুটপাতের দুই সাইড দিয়ে ওই দোকান বসে রাস্তা হয়ে গেছে। ফায়ার ব্রিগেডের জন্য একটু রাস্তা বড় দরকার, আর এটা আমাদের না, আমাদের সবার জন্যই ভালো। আশেপাশে কত দোকান আছে, তারপর গোডাউন আছে, এগুলো আগুন লাগলে নেভানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। এমন 23টি বাণিজ্যিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।
মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। জেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের নিয়ে অগ্নি নির্বাপনে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোকাল যে কমিটি আছে বা ওইখানকার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েও আমরা এই কাজগুলি তদারকির মধ্যে রাখবো, যাতে করে আমরা ভবিষ্যৎ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা সেফ থাকতে পারি। নগরীকে নিরাপদ রাখতে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সব দপ্তরের সমন্বিত উদ্যোগে এখনই নতুন করে এসব স্থাপনা নিয়ে পরিকল্পনা করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তাগুলোকে ফ্রি করা যায় এবং রাস্তা ফ্রি করার পরপরই সাথে সাথে যদি আমরা ফায়ার স্প্রিংকার বা কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের কাছে রাখতে পারি, সেটা মার্কেট যারা আমাদের চালায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। গত এক বছরে খুলনা জেলায় ছোট বড় 291টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চলতি শুষ্ক মৌসুমের শুরুতে ফরিদপুরের পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দেয়। নদীর মাঝে জেগে ওঠা ডুবোচরে আটকে যাচ্ছে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার। বিষয়টি নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর নাব্যতা সংকট উত্তরণে খনন কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাব্যতা সংকট নিরসনে ড্রেজার দিয়ে শুরু হলো নদী খননের কাজ। ফরিদপুরে পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দেয়। নদীর মাঝে জেগে ওঠা ডুবোচরের কারণে মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। যেখানে জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন, সেখানে ঘাট থেকে 10 কিলোমিটার দূরেও গভীরতা মাত্র 4 থেকে 5 ফুট। এতে পণ্যবাহী জাহাজগুলো C&B ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। বিষয়টি নিয়ে গত 7 নভেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রচার হলে নজরে আসে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। এরই প্রেক্ষিতে বুধবার সকাল থেকে নৌরুটের নর্থ চ্যানেল এলাকায় ড্রেজার দিয়ে নদী খননের কাজ শুরু করা হয়। কর্মকর্তারা জানান, এই নৌরুটে নাব্যতা সংকট রয়েছে 6000 ফুটের মতো। আপাতত একটি ড্রেজার দিয়ে প্রতিদিন 200 ফুট পর্যন্ত খনন করা যাবে, তবে ড্রেজারের সংখ্যা বাড়ানো হবে। সিএমবি ঘাট যাবো, পানি নাই, পানি কারণে আমরা একটি 7-8 দিন ধরে খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। প্রতিদিন প্রায় 200 ফিট থেকে 250 ফিট লম্বায় আর কি আমরা কাটতে পারবো। সেক্ষেত্রে আমাদের নাব্যতা সংকট আছে এই রুটে প্রায় 6000 ফিটের মতো। খুব দ্রুত গতিতে এই খনন কাজটা শেষ করে আমরা এর ভাটিতে যতগুলো ডুবোচর আছে সবগুলোর ডুবোচরের বালু অপসারণ করে যাতে জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই দিকে আমরা দৃষ্টিগোচর করব। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবোচরে আটকে থাকা জাহাজ ও কার্গোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নৌরুটে মার্কিং লাইটের ব্যবস্থা করা হয়েছে। পানি কমে যাওয়াতে আমাদের এই পদ্মা নদী এখন মাল কাটিয়ে আনা লাগে, কাটিয়ে আনাতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। আমাদের যাতে ডুবোচরে না আটকে সেজন্য আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের মার্কিং করা থাকে, আমাদের চ্যানেলে যাতে কোথাও যাতায়াতে বিঘ্ন না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করে থাকে। বিআইডব্লিউটিএর তথ্য মতে এই নৌরুটের 40 কিলোমিটারের মধ্যে 12টি স্থানে ছোট বড় ডুবোচর রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশের হার কম হলেও শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। বরগুনা শিল্পকলা একাডেমিতে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জানান, অতীতের ত্রুটি দূর করে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশ করা হয়েছে। জিপিএ 5 এবং পাশের হার কম মনে হলেও পরীক্ষার্থীরা যথাযথ ফলাফল পেয়েছে বলেও জানান তিনি। রাজনীতিতে ফায়দা নেয়ার জন্য ছাত্রদের ব্যবহার করা হয় বলেও তার মত। নকলমুক্ত পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে পরীক্ষা এবং প্রকৃতভাবে খাতা মূল্যায়ন করে আমরা যে ফলাফল প্রকাশ করেছি সেইটাই হলো প্রকৃত ফলাফল। এসএসসিতে যে রেজাল্ট হয়েছে, এইচএসসিতে যে রেজাল্ট হয়েছে, এটা আমরা সবাই খুশি, অভিভাবক খুশি, ছাত্ররা খুশি, এখানে কোথাও তো অভিযোগ পাই নাই। নারায়ণগঞ্জে 4টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 200 আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। রূপগঞ্জের 6টি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় 2টি চুন কারখানা, একটি বেসরকারি কারখানা ও একটি খাবার হোটেল ও 200 আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চুন কারখানাগুলোর অবৈধ
ভাট্রি গুড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় অবৈধ 20টি চুলা, 2টি ওভেন সহ বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। একটি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রংপুরে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র, জাল রুপি, মাদকদ্রব্য সহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে 50 বিজিবির অধিনায়ক কর্নেল তানভীর আহমেদ জানান, 10 মাসে রংপুর এলাকায় বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, নেশা জাতীয় দ্রব্য, ভারতীয় জাল রুপি, গবাদি পশু, মোবাইল সহ অসংখ্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে অপরাধ বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হুমায়ুন আহমেদ এমন একজন লেখক যার সঙ্গে পাঠকের আলাপ সরাসরি। তার লেখায় প্রত্যেকেই তার নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পায়। এটাই হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় সফলতা। সে লেখক, নাট্যকার, নির্মাতা সহ সব পরিচয়ে ওপরে ছিলেন এক গল্পের জাদুকর। শাতিলা শারমিনের রিপোর্ট। তার গল্পের সময় শুধু জীবন্ত নয়, সেই সময় হয়ে ওঠে মানব মনের গহীনের আর্তনাদও। জীবনের ছোট ছোট ঘটনাও অসাধারণ হয়ে উঠেছে তার জাদুর ছোঁয়ায়। তার লেখনীর চুম্বক আকর্ষণ ছেড়ে পাঠক যেতে পারেন না কোথাও। কয়েক প্রজন্মকে বই, নাটক, সিনেমায় মুগ্ধ করে রাখা সেই সৃজনশীল মানুষটির জন্মদিন আজ। বাংলাদেশে হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় লেখক এখনো নেই। আজ তিনি নেই, থমকে গেছে তার জাদুর ভাষা। কিন্তু তিনি যতটা রেখে গেছেন তা প্রতিনিয়ত তৈরি করছে হুমায়ুনের নতুন দুনিয়া। মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি তার জনপ্রিয়তা। লেখকের মৃত্যু লেখকের শূন্যতা তৈরি করে না। তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ এত পরিমাণ লিখে গিয়েছেন যে কোনো একজন পাঠকেরও তার প্রায় সারা জীবন লেগে যাবে তার সবগুলো বই পড়ে ফেলতে। হুমায়ুন আহমেদের লেখাগুলো কিন্তু সেভাবে টিকে আছে, থাকবে। 60-এর দশকের ঔপন্যাসিকরা যে ধারায় গল্প লিখেছিলেন, সেখান থেকে তিনি কিঞ্চিত বেরিয়ে এসে নতুন একটা গদ্য ধারা দিয়েছিলেন। যেভাবে হুমায়ুন আহমেদ তার কাছের মানুষ, দূরের মানুষ বা তার সান্নিধ্যে আসা মানুষজনকে যেভাবে তিনি দেখতেন, এই দেখার থেকেই তার মধ্যে সেই চরিত্রকে প্রস্ফুটিত করার চিন্তাটা তার আসতো। চলচ্চিত্রে তিনি ইতিহাস আর গ্রাম বাংলাকে দেখিয়েছেন গভীর মমতায়। মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে তুলে ধরেছেন কমেডির মাধ্যমে। হুমায়ুন আহমেদের এত বেশি লিখে ফেলেছেন যে তার অনেক চরিত্রই রিপিটেডলি উপস্থাপিত হয়েছে, কিন্তু তারপরেও এত ভিন্ন, এত বিচিত্রময় চরিত্র সৃষ্টি করা অত সহজ না যে কাজটা হুমায়ুন আহমেদ করেছেন। যিনি শিখিয়েছেন জীবন মানে শুধুই নাটক নয়, এক চিরন্তন গল্প। লেখকের মৃত্যু হয় না, বেঁচে থাকেন তার সৃষ্টিতে। হুমায়ুন আহমেদ, আপনি আছেন আমাদের গল্পে, বৃষ্টিতে আর প্রতিটি হৃদয়ের গভীরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের গহীনে দুবলার চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযজ্ঞ। সমুদ্র পানি দিয়ে হাজারো জেলে জীবিকার তাগিদে ব্যস্ত সময় পার করছেন সেখানে। তাদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট আর দস্যু আতঙ্ক। এর মধ্যেও সমুদ্রে মাছ আহরণ করে ঘুরে বুনছেন দাঁড়ানোর স্বপ্ন। দুবলার চর থেকে ফিরে তানজিম আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই গভীর সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলার ভিড়ছে দুবলার চরে। সমুদ্র থেকে আহরিত মাছ ট্রলার থেকে নামিয়ে ঝাঁকি ভরে চরে নিয়ে আসছেন জেলেরা। বনের গহীনে গড়ে উঠেছে অস্থায়ী জনপদ, যেখানে জীবিকার প্রয়োজনে এসেছেন 10,000-এরও বেশি জেলে। চলছে শুটকি তৈরির মহাকর্মযজ্ঞ। চরের প্রতিটি প্রান্তে এখন ব্যস্ততা, দিনরাত কাজ চলছে। কেউ মাছ কাটছেন, কেউ পরিষ্কার করছেন, আবার কেউ সাজিয়ে রাখছেন বাঁশের মাচা ও পাটিতে। এখানে লইট্টা, খলিশা, ছুরি, বৈরাগী, চিংড়ি, রূপচাঁদা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ শুটকি হয়ে চলে যায় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ঢাকাসহ দেশের বড় বড় বাণিজ্য কেন্দ্রগুলোতে।
তবে জেলেদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট, দাদনের বেড়াজাল, শুটকির কম দাম আর দস্যু আতঙ্ক। তবু সমুদ্রে মাছ আহরণকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। দাবি করেছেন সংকট সমাধানে উদ্যোগের। অসুবিধা ধরেন আমাকে জালিয়াকে ধরে নিয়ে গেলি ওকে টাকা দিতে 4 লাখ 5 লাখ না ছাড়বে না। গেল বারা ট্রান্সপোর্টের যে ভাড়া 32 টাকা ছিল, এবছর তারা 2 টাকা বাড়াইছে। আগামাথা চরে ওই মাছ টাকা 20,000 টাকা মন থাকে, তার উপরে আমরা এখানে বিক্রি করতে পারি না। এই জায়গায় আমি ধরেন 2 মাস থাকবো, 2 মাসের জন্য আমি 5,000 টাকা ধার করে দিয়েছি, তাও সুদি করে, মানে কর্জ করে। এদিকে জেলেদের পানি, চিকিৎসা সহ নানা প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন সুরক্ষা প্রকল্প, এই প্রকল্পে আমাদের ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে এবং যেটি আমরা ওখানে স্থাপন করেছি, সেখানে প্রতিদিন 400 লিটার পানি কিন্তু আমরা বিশুদ্ধ পানি, একদম মিনারেল ওয়াটারের মতো পানি আমরা কিন্তু দিতে পারি। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের 5টি চর নিয়ে গঠিত শুটকি পল্লী কেন্দ্র দুবলার চর। এখান থেকে গত বছর সরকার রাজস্ব আয় করে 6.5 কোটি টাকা। চলতি মৌসুমে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 কোটি টাকা। সাগরে জেলেদের নিরাপত্তা এবং ন্যায্য দামের নিশ্চয়তাই এখানে বড় চ্যালেঞ্জ। সুন্দরবনের দুবলার চর থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। মুন্সিগঞ্জের বীরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। নানা সাইজের ইলিশে ভরপুর হাট। তবে ছোট বড় অধিকাংশ ইলিশের পেটে রয়েছে ডিম। তাই প্রজনন মৌসুম নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা। আর দুদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়েছে 500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কার্তিকের কুয়াশা ঢাকা ভোরে মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে ছোট বড় রূপালী ইলিশ সরবরাহ বাড়ায় জমজমাট ইলিশের বাজার। আর সেই ইলিশের স্বাদ নিতে মানুষের উপচে পড়া ভিড়। তবে চাহিদা বাড়ায় 2 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 500 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আর আড়তদাররা বলছেন সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কিছুটা চড়া। মাছ যে হারে আসে বাজারে, সেই অনুযায়ী মাছের দাম একটু বেশি। যারা ওই যে মাছ এখানে আরবদারেরা সিন্ডিকেট করে, ওরা মনে করেন রাইকা মাছের দাম বাড়ায়। মা ইলিশ রক্ষায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 25 অক্টোবর। তবে বাজারে আসা অধিকাংশ মাছের পেটে ডিম থাকায় প্রজনন মৌসুম বিষয়ে আরো বিশ্লেষণ করার দাবি মৎস্যজীবীদের। অভিযান 1 মাস পর দিলে ভালো হতো। ডিম ছাড়া পরিপূর্ণ যেত। মৌসুমে এখন ডিমের এই কারণে ডিম বেশি। ইলিশ মাছের অভিযানটা আরো 15 দিন বা 1 মাস পরে দেওয়া উচিত ছিল। যদি 1 মাস পরে দিত তো ডিমটা ছেড়ে দিত, ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণ হইতো। আরেকটু চিন্তা ভাবনা করে তারপরে ওটা দেওয়া উচিত যে কখন প্রজনন মৌসুমটা, মানে আসল মৌসুমটা যেটা, ওইভাবে মৌসুম চিন্তা করে দেওয়া উচিত। মুন্সিগঞ্জে গত মৌসুমে মাছ উৎপাদনের পরিমাণ ছিল 31,348 মেট্রিক টন। প্রতিদিনের এই হাটে 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নড়াইলের পাইকারি বাজারগুলোতে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবে গেল সপ্তাহের চেয়ে দাম কিছুটা বাড়তি। বিস্তারিত জানাতে লোহাগড়ার মধুমতি মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব রহমান। আলো ফুটতে না ফুটতেই নড়াইলের মধুমতি যে মাছের আড়তটি রয়েছে, এখানে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে। নদীর মাছ থেকে শুরু করে যে বিল এবং সামুদ্রিক মাছের এখানে সরবরাহ বাড়ায় বৃদ্ধি থাকলেও দাম কিন্তু তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় বেশি দেখা যাচ্ছে। এবং আজকে যে রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা যে মাছের সরবরাহ এবং ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু কম দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে মাছের দাম কিন্তু কিছুটা চড়া বলে এখানে আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। এখানে বিলের যে মাছগুলো রয়েছে, শিং কই সহ শোল, টাকি, বান মাছ, এগুলা কেজি প্রতি কেজি প্রতি 50 থেকে 100 টাকা এবং স্তর ভেদে 20 টাকা ব্যবধান দেখা যাচ্ছে। শিং মাছ এখানে মাঝারি সাইজের শিং মাছ 200 থেকে 250 টাকা এবং কই মাছ 500 থেকে 520 টাকার মতো বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে বিলের যে মাছ এবং ঘেরের মাছগুলো রয়েছে, সিলভার কাপ, রুই কাতলা এবং যে সামুদ্রিক মাছগুলো রয়েছে, এবং সেই মাছগুলোতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মাছের
250 থেকে 280 টাকা দরে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। সরপটি গত সপ্তাহে ছিল 160 টাকা, এই সপ্তাহে চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকা করে। তেলাপিয়া মাছ ছিল 150 টাকা, সেটা বিক্রি হচ্ছে 180 টাকা। ট্যাংরা মাছ গত সপ্তাহে ছিল 360 টাকা, যেটা বিক্রি হচ্ছে এখন 400 টাকা করে। মিরগি মাছ 180 টাকার মাছ এখন 200 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও যে সবার চাহিদা থেকে থাকা যে ইলিশ মাছটি এই আড়তে বিক্রি না করলেও সিএনপি চৌরাস্তা যে মাছের আড়ত রয়েছে সেই আড়তে কিন্তু অনেকটা মাছের দেখা কিন্তু মিলছে না, যার কারণে কেজি প্রতি 500 টাকা যে মাছগুলো ছিল, এখানে টাকি মাছ যেটা আছে, টাকি মাছটা বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা করে কেজি, যেটি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি বিক্রি হচ্ছে। এই বিলের মাছের তুলনায় বিলের মাছের চাহিদা একটু বেশি থাকে, দামটাও একটু চড়া, এবং আজকে যে বাজারে যে সরবরাহটা অনেকাংশে কম, যে ঢাকা থেকে যে গাড়ি কথা ছিল এবং বিভিন্ন স্থান থেকে যে মাছ সরবরাহ করার কথা ছিল সেই মাছটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আসে নাই, যার কারণে দামটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ক্রেতা বিক্রেতাদের যে দামের যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেই মিশ্র প্রতিক্রিয়ায় কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেকাংশে অনেক এখানে দরদামের যে তারতম্য রয়েছে, এতে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম নড়াইল থেকে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মেজবা। দিনাজপুরে শীতের আমেজ শুরু হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের প্রকোপ বেশি, তাপমাত্রা ওঠানামা করছে 14 থেকে 16 ডিগ্রিতে। বিস্তারিত জানাতে কাঞ্চনঘাট এলাকায় রয়েছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। এই অঞ্চলে কিন্তু শীতের প্রভাব পড়তে শুরু করেছে। তাপমাত্রা যতই কমবে শীতের প্রভাব কিন্তু ততই বেশি পড়বে। ইতিমধ্যে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার সবচেয়ে বেশি সর্বোচ্চ ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই মুহূর্তে বিরলের কাঞ্চনঘাট এলাকায় রয়েছি। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু কুয়াশার প্রভাব কিছুটা ছিল, তবে সূর্য ওঠার পরপরে কিছুটা হলেও কুয়াশা কাটতে শুরু করেছে। আর এই যে শীতের যে প্রভাব, এটা এই অঞ্চলে মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এটা থাকে। আমরা এখন শীতের যে অবস্থা আমরা দেখছি যে মানুষজন কিন্তু ভোর থেকে যারা কাজে বের হয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, তারা কিন্তু রাস্তা দিয়ে যারা চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে শীতের যে কাপড়, শীত নিবারণের জন্য যে গরম কাপড়ের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আমরা দেখছি অনেকে পরিধান করে বের হয়েছেন। এবং বিশেষ করে ইজি বাইক, আপনার যারা থ্রি হুইলার, যারা ছোটখাটো যানবাহন চলাচল করে, তারাও কিন্তু আমরা দেখছি যে গরম কাপড় পরেই তারা বের হয়েছে। বিশেষ করে এই সময়টাতে আমরা দেখি যত তাপমাত্রা কমে আসবে, শীত ততই কিন্তু জেঁকে বসবে। আমরা দেখছি যে সন্ধ্যা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত শীতের প্রভাবটা কিন্তু মোটামুটি পড়ে। এটা কিন্তু আরো বাড়বে বলে আবহাওয়া অফিসে যেটা জানিয়েছেন। বিশেষ করে এই সময়তে বয়স্ক এবং শিশুরা কিন্তু সবচেয়ে সমস্যায় পড়ে। এবং আপনি জানেন যে এখন এই সময় আমন পুরো মৌসুম দিনাজপুরে কাটামারা চলছে। যারা কৃষক তারা কিন্তু জমিতে আমরা ধান কাটতে গেলে কিছুটা হলো তারা সমস্যায় তারা পড়ে। তারপরে যদি শীতের মোকাবেলা করার জন্য আমরা জেলা প্রশাসনের সঙ্গে যেটা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতের কম্বল রয়েছে এবং সেগুলো তারা বিভিন্ন উপজেলায় তারা এটা বিতরণ করবেন। তবে শীতের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু দিনে দিনে কিন্তু আরো বাড়বে। যে এই অঞ্চলে যেহেতু যে হিমালয়ের খুব কাছাকাছি দিনাজপুর জেলা, আমরা দেখছি যে শীতের যারা কষ্ট পায়, যে বিশেষ করে শিশু বয়স্করা, তারাও কিন্তু আপনার তাদের সাবধানে থাকার পরামর্শ অনেকে দেন। তো শীতের যে প্রভাব সেটা কিন্তু চলছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। শীত আবহাওয়া জানতে কতটুকু তার প্রভাব জানতে এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরে। চুয়াডাঙ্গায় মাঠ জুড়ে চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি। ভালো ফলন আর দাম পাওয়ায় খুশি কৃষকরা।
জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এসব সবজি। চুয়াডাঙ্গার প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। আগাম শীতকালীন সবজিতে ভরা চুয়াডাঙ্গার ফসলি মাঠ, পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে সবজি চাষ করতে 30 থেকে 35 হাজার টাকা খরচ করে 25 থেকে 30 হাজার টাকা লাভ করছেন তারা। আমাকে এখানে বাঁধাকপি, ফুলকপি সবজি আবাদ হয়, ভালো আবাদ হয়। 1 বিঘা জমিতে মোটামুটি আগাম কপি করতে পারলে 20 থেকে 25 হাজার টাকা লাভ হয়। জেলার চাহিদা মিটিয়ে এখানকার সবজি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। চাষিরা বিভিন্ন এলাকায় নিয়ে যায় এবং তারা লাভবান হচ্ছে। আমরা নিজেরাও বেশি, বাইরে থেকে ব্যাপারী এসে এগুলা কিনে নিয়ে যায়, মোটামুটি আমাদের ভালোই লাভ হয়। আগাম সবজি বাজারে চাহিদা মেটায় কৃষকরাও লাভবান হচ্ছেন বলে জানান এ কর্মকর্তা। কৃষক ভাইরা এই আগাম সবজি করবেন, তবে এটা পরিকল্পনা মতো করা দরকার। আগাম সবজিগুলো মানে আমাদের বাজারে সবজির চাহিদা যেমন পূরণ করে, পাশাপাশি আমাদের এই কৃষক ভাইরা সেখান থেকে ভালো একটা মুনাফা পায়। এবার রবি মৌসুমে চুয়াডাঙ্গার 4 উপজেলায় 8640 হেক্টর জমিতে চাষ হচ্ছে সবজি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বাগেরহাটে 170টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্কুল ভবনের পিলারে বড় বড় ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ চুঁয়ে পড়ছে পানি। ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ছাদে ও দেয়ালে ফাটল, খসে গেছে পলেস্তারা, বের হয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এই চিত্র বাগেরহাট সদরের চিতলি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ এ ভবনে অফিস কক্ষে বসেন শিক্ষকরা, আর মাঠের দক্ষিণ পাশে ছোট্ট একটি টিনশেড ঘরে পর্দার পার্টিশনে 3টি শ্রেণীকক্ষ। একই সময়ে 3টি ক্লাস শুরু হলে শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা নক করেছি, আমরা অফিসে যে অনেকবার আবেদনও করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সুফল পাইনি, সুরাহ পাইনি। একই চিত্র জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ভাষা ও দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কোনো কোনো বিদ্যালয়ে নেই ভবন, কোথাও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন। ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান কার্যক্রম। বৃষ্টিতে অনেক সমস্যা হয়, রোদে অনেক গরম লাগে, বর্ষা পড়লে টিন থেকে পানি পড়ে। শ্রেণীকক্ষ নেই, তাই আমাদের একটা ক্লাসের মধ্যে 2টো ক্লাস করতে হয়। নিরাপদ একটি ভবন চাই, যেই ভবনে আমরা নিরাপদভাবে পড়াশোনা করতে পারি। ক্লাস নিতেও ম্যামদের খুব সমস্যা হচ্ছে। এক ক্লাসের বাচ্চা কথা বলতে গেলে আর এক বাচ্চা অসুবিধা হয়। ছাদের থেকে বালি, সিমেন্ট এগুলো প্রায় খসে পড়ে। বাচ্চা দিয়ে তো ঝুঁকি, কারণ ওরা ছোট মানুষ, এই পাশে ভাঙা বিল্ডিং, এখানে তো আসলে পাঠাতেও ভয় করে। কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি, তা আশ্বাস দেয়, কিন্তু কাজে ভালো হয় না। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা থেকে একটা তালিকা সংগ্রহ করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। এগুলো ভবন নির্মিত হলে আমরা আশা করি যে বাগেরহাটের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ঘটবে। প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য মতে বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 170টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। করোনা মহামারী, নকশা পরিবর্তন, স্থান বুঝে না পাওয়া সহ নানা জটিলতায় 6 বছরে শেষ হয়নি ঝিনাইদহের 5টি মডেল মসজিদ নির্মাণ কাজ। নামমাত্র 2টি উদ্বোধন করা হলেও হয়নি চালু। দ্রুত কাজ শেষ করে মসজিদগুলো চালুর দাবি মুসল্লিদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রসারে দেশের প্রতিটি জেলা উপজেলায় মোট 560টি মডেল মসজিদের মধ্যে ঝিনাইদহে নির্মিত হচ্ছে 7টি। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শুরুর 6 বছরেও শতভাগ কাজ শেষ হয়নি। 7টির মধ্যে 2টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও নামমাত্র চালু হয়েছে মাত্র 1টি, তাও আবার আংশিক। এখনও নির্মাণাধীন ঝিনাইদহ জেলা মডেল মসজিদ, শৈলকুপার ডিগ্রি কলেজ এলাকা, কালীগঞ্জের মেন বাস স্ট্যান্ড, হরিণাকুণ্ডুর উপজেলা পরিষদ এলাকার মসজিদগুলো নির্ধারিত সময়ের পর কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ না শেষ হওয়ায় হতাশ স্থানীয় মুসল্লিরা। দ্রুত মসজিদের নির্মাণ কাজ শেষে চালু করার দাবি তাদের। 6 বছর ধরে এই মসজিদের কাজ নির্মাণাধীন চলে, তাহলে আমরা নামাজ পড়ব কোথায়? আমরা চাই যে খুব দ্রুত এই কাজ সম্পন্ন হোক। মডেল মসজিদ জেলা শহরের, এটা তো দীর্ঘদিতে হচ্ছে, দ্রুত হলে আমাদের জন্য নামাজ পড়ার জন্য ভালো হতো। আজ 5 বছর ধরে হচ্ছে, 2 জন 3 জন 5 জন, ব্যাস, এর বেশি কাজ করে না। 2 বছরে কাজ শেষ করে লাভিয়ে দেবে। এখন প্রায় 6-7 বছর হয়ে গেল,
কাজের কোনো গতি নেই। আগামী বছরের মার্চের মধ্যেই সবগুলো মসজিদের কাজ সম্পন্ন হবে বলে আশা গণপূর্ত বিভাগের। অবশিষ্ট যে 4টি মডেল মসজিদ রয়েছে তার মধ্যে 3টি মডেল মসজিদ আমরা আগামী জানুয়ারি মাস নাগাদ হস্তান্তর করতে এবং কাজ সব দিক থেকে সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করছি, এবং অবশিষ্ট যে জেলা সদর মডেল মসজিদ সেটিও আগামী মার্চ এপ্রিল নাগাদ কাজ সমাপ্ত হবে। জেলা গণপূর্ত অফিসের তথ্য মতে ঝিনাইদহের 7টি মডেল মসজিদের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে 92 কোটি 35 লাখ টাকা। প্রকল্পটি শুরু হয় 2019 সালের এপ্রিলে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই চালক হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল। লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের 3 দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় 176 যাত্রীকে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। বুধবার প্রকাশিত ইমেইলে ইঙ্গিত দেয়া হয়েছে যে ট্রাম্প এপস্টিনের যৌন নির্যাতন ও ভুক্তভোগী নারীদের বিষয় জানতেন, যদিও হোয়াইট হাউস এটিকে ভুয়া প্রচারণা এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা এপস্টিন ফাইলের সঙ্গে জড়িত নতুন কিছু ইমেইল প্রকাশ করেছেন। সেখানে এপস্টিন, তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল এবং লেখক মাইকেল উলফের মধ্যে আদান প্রদান করা বার্তায় ট্রাম্পের সম্পৃক্ততার ইঙ্গিত মেলে। এই ইমেইল প্রকাশের পর হোয়াইট হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা দাবি করেছেন এটি ডোনাল্ড ট্রাম্প ও এপস্টিনের ভয়ঙ্কর অপরাধের প্রমাণ। কিছুদিন আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি ছিল এই মামলার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করার নেই। কিন্তু এর ঠিক 4 মাস পর এই নতুন তথ্য সামনে আসায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এই ইমেইলগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভুল প্রমাণ করে না। তিনি এটিকে ডেমোক্র্যাটদের একটি ভুয়া প্রচারণা বলে আখ্যা দিয়েছেন। লিভিট বলেন, এটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। 90-এর দশক থেকে 2000 সালের শুরুর দিকে তাদের মধ্যে যোগাযোগ ছিল, তবে 2004 সালের দিকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আফগানিস্তানে নারীদের নতুন পোশাক বিধি জারি করেছে তালেবান সরকার। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এখন থেকে সরাসরি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের আগে রোগী, সেবিকা বা নারী কর্মীদের পরতে হবে বোরখা। 5 নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। তবে অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন।
2021 সালে কাবুলের মসনদে বসে তালেবান সরকার। এরপর থেকেই নারীদের পড়ালেখা, চাকরি, ব্যবসা নিয়ে জারি করে একের পর এক ফতোয়া। এমনকি সর্বশেষ নারীরা কি কি বই পড়বে তার উপরেও নিষেধাজ্ঞা দেয় আফগান প্রশাসন। এরই ধারাবাহিকতা এবার নারীদের নতুন পোশাক বিধি জারি করেছে তালেবান সরকার। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এখন থেকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের আগে রোগী, সেবিকা বা নারী কর্মীদের পরতে হবে বোরকা। 5 নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। নতুন বিধিনিষেধের পর হেরাতের হাসপাতালগুলোতে নারী রোগীর সংখ্যা কমেছে প্রায় 28%। স্থানীয় অধিকার কর্মীরা বলছেন, গত এক সপ্তাহ ধরে তালেবান রক্ষীরা বোরকা ছাড়া নারীদের হাসপাতাল, স্কুল ও সরকারি দপ্তরে প্রবেশে বাধা দিচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন। তাদের দাবি, সরকার কেবল হিজাব পরিধানের পক্ষে পরামর্শ দিয়েছে, তবে তা বাধ্যতামূলক নয়। এর আগে 1996 থেকে 2001 সালের শাসনামলেও কুসংস্কার এবং নারীর প্রতি সহিংসতার জন্য বিশ্বজুড়ে কুখ্যাতি পেয়েছিল তালেবান। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ফিফা প্রীতি ম্যাচে আজ নেপালে মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের প্রত্যাশা কোচ কাবরেরার। হামজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে হিমালয় কন্যারা। ড্রেসিং রুমে অন্তর্কন্দল সামলানোর কাজ ম্যানেজমেন্টের। 3 ফরম্যাটে 3 অধিনায়কের ভেতরে কিভাবে সামঞ্জস্য আনতে হবে সেই দায়িত্ব তাই জাতীয় দলের নীতি নির্ধারকদের কাঁধেই দিলেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। সিলেট টেস্টে জয়ের ইনিংসে মুগ্ধ সাবেক অধিনায়ক। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, এমন ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বলে মত তার। মিরাজ, শান্ত, লিটন, তাদের মধ্যে ইন্টারনাল প্রবলেম আছে, ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করেছে। খেলোয়াড়দের মধ্যে কিন্তু রিলেশন খুব ভালোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা জেলিংটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি যদি দেখেন যে ইন্ডিয়া টিমের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমি বলবো যে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং যে আমি বলবো যে বিরাট কোহলি যে অনেক কথা আসতো মিডিয়াতে যে দুজনকে দেখতে পারে না, কিন্তু ফাইনাল খেলাতেও দেখা গেছে তাদের মধ্যে কী সম্পর্ক, তারা কীভাবে প্রফেশনাল, তারা কীভাবে অ্যাটিটিউড করেছে, দেখাইছে দর্শককে যে না আমরা অ্যাট দ্য এন্ড আমরা ইন্ডিয়ার জন্য খেলি। তো এইটা আমার মনে হয় আমাদের খেলোয়াড়দের মধ্যে তৈরি করা উচিত এবং আমার মনে হয় আছে। বাট সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু বেশি কিছু দেখায়। একটা হয়তো বদমাইশি করে এটাকে ঘুষি মেরেছে গায়ের মধ্যে, ঘুষি মারলেন এই আর এই মানুষকে এটা বিক্রি করার জন্য। তো আমার কাছে মনে হয় এগুলো কিছু না। খেলোয়াড়দের মধ্যে অনেক ভালো সম্পর্ক, বাট ইম্পর্টেন্ট হচ্ছে পিছন থেকে কারা মনিটরিং করছেন, কারা দেখাশোনা করছেন। আমি মনে করি সবসময় এই যে ছোটোখাটো যে দ্বন্দ্বগুলো থাকবে, ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে এটা যে আমি ওই দ্বন্দ্বটাকে কী করে আমি সুন্দরভাবে জড়া করব। জয় তো খুব সুন্দর চমৎকার কন্টিনিউ করে আছে। আশা করি যে দল অপোনেন্ট যেই হোক না কেন আয়ারল্যান্ড, আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের সবচেয়ে যে দুর্বলতা যে বড় বড় রান ইনিংস খেলা, তো এই ম্যাচ থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল যে ইনিংসগুলো বিল্ড আপ হবে, প্লেয়ারদের কনফিডেন্সটা অনেক বিল্ড আপ করবে। আবারও পেছালো বিপিএলের নিলাম। অকশনের তারিখ নির্ধারণ করা হয়েছে 23 নভেম্বর। জানা গেছে 5 তারকা হোটেলের রিজার্ভেশন জটিলতায় 2 দিন পেছাতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড। বিধিমালায় এসেছে কিছু পরিবর্তন। নিলাম থেকে কমপক্ষে 11 জন দেশি ক্রিকেটার নিতে হবে প্রতিটি দলকে। রেজিস্ট্রেশন করা যাবে সর্বোচ্চ 15 জন লোকাল প্লেয়ারকে। এদিকে রাজশাহীকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করতে আশাবাদী বিসিবি। শিগগিরই স্টেডিয়ামের সমস্ত ফ্যাসিলিটিস নিশ্চিত করবে এনএসসি। সবকিছু মিলিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেট নিয়ে অভিযোগের পাহাড়। জাহানারা, রুমানা, রেশমাদের ব্ল্যাকলিস্টে নাম রয়েছে বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তার। আবার পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ফুঁসছেন ফুটবল সংশ্লিষ্টরা। এসবের মাঝেই চলছে বিপিএল নিয়ে কার্যক্রম। চারপাশের চাপে চিড়ে চ্যাপ্টা বিসিবি আবারও পিছিয়েছে বিপিএল নিলামের দিন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর বিপিএল এর নিলাম করতে চেয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু গেল সোমবার হঠাৎ 4 দিন পিছিয়ে 21 তারিখ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও 2 দিন পিছিয়ে 23 নভেম্বর ফাইনাল করা হয়েছে। 5 তারকা হোটেলের রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় অকশন পেছাতে বাধ্য হয়েছে গভর্নিং কাউন্সিল। আলোচনা ছিল 24, 25 বা 26 তারিখ নিয়েও, কিন্তু অত দেরি করতে চায়নি বোর্ড। 23 নভেম্বর সকাল 11টায় লা মেরিডিয়ানের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বহুল আলোচিত বিপিএল অকশন।
রুলস রেগুলেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার কেনার বাধ্যবাধকতা রাখা হয়েছিল, সে সংখ্যাটা কমিয়ে 11 করা হয়েছে। তবে ডিরেক্ট সাইনিং এর নিয়ম আছে অপরিবর্তিত। সর্বোচ্চ 2 জন লোকাল প্লেয়ারকে ক্যাটাগরি এ অথবা বি থেকে সাইন করানো যাবে। কমপক্ষে 13 ও সর্বোচ্চ 15 জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করতে পারবে প্রতিটি দল। লোকাল ক্রিকেটারদের মধ্যে 50 লাখ টাকা ভিত্তিমূল্যের 1, 35 লাখের 2, 22 ও 18 লাখের 3 জন করে ও 14 লাখের কমপক্ষে 2 জনকে অকশন থেকে নিতে হবে প্রতিটি টিমকে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ভিত্তিমূল্য $35,000 বা 42 লাখ টাকা। নিলাম থেকে কমপক্ষে 2 জন ওভারসিজ প্লেয়ারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ডিরেক্ট সাইনিং করানো যাবে 2 জনকে। তবে সব মিলিয়ে বিদেশি রেজিস্ট্রেশনে সংখ্যায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়াও এবার রাজশাহীতে হতে পারে বিপিএল এর ম্যাচ। এরই মধ্যে বাজেট নিয়ে এগিয়েছে কাজ। বিসিবির পক্ষ থেকে কিন্তু একদম পুরো মোটামুটি মাঠ সবই রেডি আছে। যেটা হচ্ছে ফ্যাসিলিটিস হচ্ছে যে ওই যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ে যে রেনোভেশনের কাজ, লাইটস লাগানো, সেগুলো কিন্তু আসলে জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয়ে কাজ চলছে। আশা করছি জাতীয় ক্রীড়া পরিষদ অতি শীঘ্র হয়তো কাজগুলো আগালে হয়তো বিপিএল করা সম্ভব। 11টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত মাত্র 5টিকে চূড়ান্ত করেছে বিসিবি। বাদ পড়া কোম্পানিগুলোর বেশিরভাগেরই ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ নিয়েই ছিল টালবাহানা। মালিকানা পাওয়া 5টির মধ্যে একাধিক প্রতিষ্ঠানকে নিয়ে কিছু সমালোচনা রয়েছে। তবে আপাতত গভর্নিং কাউন্সিলের মূল লক্ষ্য দ্রুতই ওই 5 ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করা, যাতে গত আসরের মতো পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ঝালিয়ে নেয়ার মিশন বাংলাদেশ দলের। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের প্রত্যাশা কোচ হ্যাভিয়ার কাবরেরার। এদিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলকে সমীহ করছে নেপাল। হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ শুরু রাত 8টায়। ঠিক 5 বছর আগের একই দিন এই একই ভেন্যু। ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের। এই ঢাকা স্টেডিয়ামে যে শেষবারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী, এবার সেই ভেন্যুতে আবারও নেপাল মিশন হাভিয়ার কাবরেরার দলের। গেল 31 অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন। হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে পাওয়া যাবে না শেখ মুরসালিনকে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল, মোরশেদ। প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ। দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। জয়ের মানসিকতা থাকতে হবে। প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে। সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমার টিমে তো 4 জন আছে। সো আমি ইভেন ক্লাবে আমি ওর সাথে থাকি। সো ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। এখন তো ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98। সো এটা জাস্ট প্রুভ করে দ্যাট প্লেয়াররা যেটা খেলে they should be ready all time. এদিকে বর্তমান বাংলাদেশ দলকে সমীহ করছে নেপাল। হামজা সমিতদের বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু। নেপালের 8 জন ফুটবলার বিপিএল এ খেলায় বাংলাদেশ নিয়ে ভালোই ধারণা আছে তাদের। বাংলাদেশ নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং। হামজা ও সমিতদের নিয়ে বাংলাদেশ এখন পূর্ণাঙ্গ একটা দল, তবে আমরা তাদের নিয়ে ভীত নই। আমরা কোনো চাপ অনুভব করছি না। হামজা অসাধারণ ফুটবলার, তার বিপক্ষে খেলতে পারাও অনেক আনন্দের। প্রতিপক্ষ হলেও হামজার বিপক্ষে খেলতে শুধু আমি নই, পুরো নেপাল মুখিয়ে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার। বাংলাদেশের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় এই ম্যাচ নিয়ে আমরা নির্ভর। দু দলের মুখোমুখি 25 বারের দেখায় 13 জয় নিয়ে পাল্লাটা বাংলাদেশের ভারী হলেও শেষ 4 ম্যাচে অপরাজিত নেপাল। ঘরের মাঠে এবার জয়ের লক্ষ্যে মুখিয়ে লাল সবুজ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ফুটবলের উন্মাদনা শুধু ভক্তদের মধ্যেই নয়, বিপিএলে খেলা প্রবাসী কিংবা বিদেশি ফুটবলাররাও মুখিয়ে হামজাকে কাছ থেকে দেখতে। জামাল ভুঁইয়ার ব্রাদার্স ইউনিয়নের সতীর্থ সঞ্জয় করিম ক্লাবের অনুশীলন শেষেই হাজির জাতীয় স্টেডিয়ামে লাল সবুজের অনুশীলন দেখতে। নিজে জাতীয় দলের সুযোগ করতে না পারলেও লাল সবুজের জন্য শুভ কামনা তার। আর বর্তমান বাংলাদেশ দল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হওয়ায় নেপাল ও ভারত দু দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশি বংশোদ্ভূত এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলারের। একজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। লাল সবুজের খেলা দেখতে এখন মুখিয়ে থাকেন ভক্তরা। বাংলাদেশের ম্যাচের টিকিট যেন এখন সোনার হরিণে পরিণত হয়েছে। ৬ মিনিটে সব টিকিট শেষ হয়ে যাওয়া কিংবা দূর দূরান্ত থেকে এক পলক হামজা সমিতদের দেখতে ছুটে আসাই যে প্রমাণ করে ফুটবলের উন্মাদনা। শুধু তো ভক্ত নয়, বিপিএলে খেলা প্রবাসী ফুটবলাররাও হামজাকে কাছ থেকে এক নজর দেখতে থাকেন মুখিয়ে। তারই প্রমাণ মিলল এবার ব্রাদার্স ইউনিয়নে জামাল ভুঁইয়ার সতীর্থ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী সঞ্জয় করিম নিজ দলের অনুশীলন শেষ করেই হামজাদের অনুশীলন দেখতে উপস্থিত জাতীয় স্টেডিয়ামে। সমিত হামজাদের খেলা মাঠে বসেও দেখতে তিনি অপেক্ষায় আছেন। লাস্ট 2 ম্যাচেও আমি এখানে এসেছি আমার বন্ধুদের সাপোর্ট করতে। হামজা, তারিক, জায়ান সবাই খুবই ভালো। সমিত আমার খুব পছন্দের, তবে হামজা বেস্ট। শুধু এখানেই না, হামজা এশিয়ার সেরা খেলোয়াড়। হামজা এখানে আসার পর ফুটবলের যে উন্মাদনা বেড়েছে সেটাই আমার মনে হয় দাদি নানিরাও ফুটবলের কথা জানে। এদিকে লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেন সঞ্জয়। নিজের সুযোগ করতে না পারলেও হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল যে এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল তা মানেন তিনি। শুধু তাই নয়, নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের প্রত্যাশা তার। হামজা, সমিত, জামালদের একসঙ্গে খেলায় বাংলাদেশের মিডফিল্ড এখন সবচেয়ে শক্তিশালী। আমি বিগত বেশ কয়েকদিন এখানে এসেছি, অনুশীলন দেখে চলে গিয়েছি। নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতবে আর ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতবে। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে আমি অবাক। পুরো বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ যারা ফুটবলের ওপর বিশ্বাস রেখেছে, আর ফুটবলের ওপর বিশ্বাস রাখায় সামনে অনেক ভালো কিছু হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল করেছে সাবেক বর্তমান ফুটবলার ও সংগঠকরা। বিসিবি পরিচালককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 3 দিনের মধ্যে এর সুষ্ঠু সমাধান না করলেও আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ফুটবল সংশ্লিষ্টরা। নারী ক্রিকেটারদের একের পর এক যৌন হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ নাজমুল আবিদিন ফাহিমও অভিযুক্ত। আসিফ আকবরের এক বিতর্কিত মন্তব্য নিয়েও দুশ্চিন্তায় বিসিবি। ফুটবল সংশ্লিষ্টরা বুলবুলের সেই চিন্তাটা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে কঠোর হুঁশিয়ারি। ফুটবল নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের করা এক মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন, যার প্রতিবাদে এদিন মৌন মিছিল করে সাবেক বর্তমান ফুটবলাররা। সমর্থক ছাড়াও যোগ দিয়েছে বাফুফে কর্তারা। জানিয়েছে কতটা কষ্ট পেয়েছেন তারা। উনি আসছে তো আসলে কোটায়, উনি নির্বাচন ছাড়া আসছে, তো আসলে সংগঠক হিসেবে এটা আসলে ওনার মুখে বেমানান। বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আসছে বিসিবির কোচ বা ডিরেক্টরদের নিয়ে, সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে। দেশের জন্য প্রতিনিধিত্ব করি, ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা যখন ভালো করি ক্রিকেটাররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, ওরা যখন ভালো করে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আসলে উনি কোন ভিত্তিতে কথাটা বলছে আমি আসলে জানি না। আসিফ আকবরের প্রথম মন্তব্যের পর দ্বিতীয় দিনে আবার সেই মন্তব্য সঠিক দাবি করায় আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা। স্পোর্টস সম্পর্কে তার ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সে রীতিমতো আমাদেরকে অপমান করেছে এবং স্টেটমেন্ট সে একের পর এক দিয়ে যাচ্ছে। তার ভিতরে কিন্তু কোনো রকম অনুশীলন নেই। সে স্টেটমেন্ট দিক তার মাঠের ব্যাপারে, বাট প্লেয়ারদের নিয়ে কথা বলা তার কোনো রাইটস নাই। একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারেন। এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন এবং স্পোর্টস থেকে বিতরিত করেন। সে অলরেডি কিন্তু 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। আমি জানি না উনি কোন লেভেলের খেলোয়াড় ছিল বা কি ছিল, তো ফুটবলারদের নিয়ে যে কথা বলেছে, আমরা সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টপ থাকতে পারে। আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান চায় এমিলি মারুফুলরা। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। ফুটবলার এবং ফুটবলের সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমরা সবসময় ভদ্র। জনাব আসিফ আকবর উনি যদি যথাযথ আমাদের চাহিদা মতো যদি কোনো ব্যবস্থা না নেন বা উনি যদি কোনো পরবর্তী পদক্ষেপ না নেন, তাহলে আমরা
3 দিনের ভিতরে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এদিন ন্যাশনাল স্টেডিয়াম থেকে শুরু হওয়া মৌন মিছিল জাতীয় প্রেস ক্লাব ঘুরে একই জায়গায় এসে শেষ হয়, যেখানে সবাই দাবি জানিয়েছেন ফুটবল ক্রিকেট একে অপরের প্রতিপক্ষ নয়, বরং দুই ইভেন্টই দেশের অমূল্য সম্পদ। তাই দ্রুতই বিসিবিকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হকি বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। 3 ম্যাচের সিরিজ খেলতে এর আগে বাংলাদেশে এসে গণমাধ্যম এড়িয়ে চলেছে পাকিস্তান দল। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজরা। এই 3 ম্যাচ থেকে হারানোর কিছুই নেই বাংলাদেশের, তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রেজাউল করিম বাবুরা। জাতীয় দলে নিয়মিত খেলছেন অনূর্ধ্ব 21 দলের 8 খেলোয়াড়। যুবারা বিশ্বকাপ কোয়ালিফাই করায় বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। নিজের দেশে অনুষ্ঠিত হওয়া এশিয়ান আর্চারিতে অন্য দেশের হয়ে অংশ নিলেন বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক পদক জেতা আর্চার সাজ্জাদ হোসেন। 2021 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের আর্চার দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার অধীনে 2028 ও 2032 অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের আর্চারিতে প্রথম আন্তর্জাতিক পদক এসেছিল সাজ্জাদ হোসেনের হাত ধরে। 2009 সালে কলকাতায় এশিয়ান গ্রাপ্রি আর্চারি টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়ান তিনি। একই বছরই জেতেন এশিয়ান গেমসে স্বর্ণপদক। সময়ের পরিক্রমায় দেশের আর্চারিতে প্রথম পদক পাওয়া জয়ী এখন কোচ। তার হাত ধরেই তৈরি হয়েছেন দেশের আর্চার রোমান সানা সহ অনেকেই। 2015 থেকে 16 2 বছর তার অধীনে ছিল বাংলাদেশ জাতীয় আর্চারি দল। এরপরই 2021 সালে দায়িত্ব নেন সংযুক্ত আরব আমিরাতের। সেই দল নিয়ে এশিয়ান আর্চারিতে এলেন সাজ্জাদ হোসেন। শখের বশে আর্চারি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে। তারাই এখন স্বপ্ন দেখছে 2028 ও 2032 অলিম্পিকে পদক জয়ের। ঠিক সেইভাবেই নিজেদের অবকাঠামো তৈরি করেছে দেশটি। আর সাজ্জাদ হোসেন যেখানে পালন করছেন কারিগরের ভূমিকায়। একজন আর্চারের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেই সব ফ্যাসিলিটি সব কিছু সেখানে বিদ্যমান। তারা সেভাবেই তাদের স্ট্রাকচারটা তৈরি করছে যাতে করে মূলত তাদের ওটা এমনভাবে তৈরি করা, তারা অল্প কয়েকদিনের জন্য চিন্তা ভাবনা করে নাই। তারা প্রথম প্ল্যানিং করছে যে আমাদের লক্ষ্যটা কি। তাদের লক্ষ্য 2028 2032 এবং সেটা মাথায় রেখে তারা প্ল্যানিং করে তাদের অবকাঠামোটা তৈরি করছে এবং তাদের স্ট্রাকচারটা তারা সেভাবে বিল্ড আপ করছে। আর আমাদের দেশে আমাদের যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটির তুলনায় তাদের ফ্যাসিলিটি অনেক ভালো। অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতকে এগিয়ে রাখলেও প্রতিভায় নিজ দেশের অনুজদের এগিয়ে রেখেছেন দেশের প্রথম পদকজয়ী আর্চার। সঠিক দিক নির্দেশনা ও সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের আর্চাররা ভালো করবে বলে প্রত্যাশা তার। আরব আমিরাতের খেলোয়াড়রা তারা আমাদের আর্চারিটা ওরা শৌখিনতার জন্য শুরু করে, পরবর্তীতে সেখান থেকে যারা কিনা আর্চারিটাকে ভালোবাসে বা তারা সেটাকে নিয়ে কন্টিনিউ করার জন্য চিন্তাভাবনা করে তারাই আর্চারি করে, অথবা বাকিরা আর্চারি জাস্ট শখের জন্য করে। কিন্তু আমাদের দেশের যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, তারা মন প্রাণ দিয়ে আর্চারির জন্য চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ভিন্নতা অবশ্যই আছে। সাজ্জাদের অধীনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আর্চাররা। সবশেষ ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে 8টি স্বর্ণপদক জিতেছে দেশটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগুন বোমাবাজিতে আতঙ্ক, মোড়ে মোড়ে তল্লাশি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। নাশকতা রুখে দিতে দেশ জুড়ে বিক্ষোভ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে আজ। মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা। ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির অভিযোগ। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। নোট অফ ডিসেন্টের রাজনৈতিক সংকট। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। খসড়া দেখে সই করার সিদ্ধান্ত এনসিপি। এবং বেশি দামে মার্কিন তুলা এনে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা তৈরির আগেই পাশে চান সরকারকে। বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। কাজল, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।